চ্যাপ্টার ১৩৫ পোর্ট্রেট অফ আ ব্যারন। লিভিং রুম আর ডাইনিং রুমের মাঝখানে সিঁড়িটার দিকে আঙুল তুলে বেশ গম্ভীর গলায় ক্লাইন বলল, ওই জায়গাটাতে কোনো একটা গণ্ডগোল আছে। নাইট হক্সদের গোপন নথিপত্রে সে একবার পড়েছিল যে কারো আধ্যাত্মিক দৃষ্টিতে যদি এই ধরনের কোনো পরিস্থিতির আভাস পাওয়া যায়, তার মানে হল সেই নির্দিষ্ট জায়গায় খুব খারাপ আর দুর্নীতিগ্রস্ত কোনো কিছু লুকিয়ে আছে। নিজের ক্ষমতার ওপর পুরো আত্মবিশ্বাস না থাকলে ওটার সাথে কোনো ধরনের যোগাযোগ না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, তা না হলে জীবনও হারাতে হতে পারে। মাঝে মাঝে শুধু একবার তাকানোর ফলেই এমন ক্ষতি হয়ে যেতে পারে যা আর কখনো ঠিক করা সম্ভব নয়। ডান ওদিকে তাকালো। তার নিজেরও উচ্চস্তরের আধ্যাত্মিক দৃষ্টি আছে, তাই সে ও সাথে সাথেই বুঝতে পারল যে একটা কিছু সমস্যা আছে। সে ক্লাইনের দিকে ফিরে খুব শান্ত গলায় নির্দেশ দিল, একটু ডিভাইন করে দেখো তো আমাদের এই তদন্তটা সফল হবে কি না। ক্যাসেলের ভেতরে ঢোকার আগে তো ক্যাপ্টেন আমাকে ডিভাইন করতে বলেননি। তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন, তার মানে তিনি বিশ্বাস করেন এই লুকিয়ে থাকা জিনিসটা ওই অশুভ আত্মার চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। ক্লাইন চুপচাপ মাথা নাড়ল। সে তার রিভলভারটা খাপে ভরে রাখল আর নিজের হাতে ছড়িটা ফ্রাইয়ের দিকে এগিয়ে দিল। তারপর সে তার হাতার ভেতর থেকে পোখরাজের ব্রেসলেটটা বের করল, বাঁ হাতে রূপলি চেনটা ধরল এবং মনে মনে একটা উপযুক্ত বাক্য উচ্চারণ করতে শুরু করল। সাথে সাথেই তার চোখের দৃষ্টি গাঢ় হয়ে এলো আর তাকে ঘিরে একটা হালকা বাতাস পাক খেতে শুরু করল। এই প্রাচীন ক্যাসেলের গোপন জায়গার তদন্ত সফল হবে। এই প্রাচীন ক্যাসেলের গোপন জায়গার তদন্ত সফল হবে। বাক্যটা ঠিক ৭ বার উচ্চারণ করার পর ক্লাইনের চোখ আবার স্বাভাবিক রং ফিরে পেল। সে দেখল ঝুলন্ত পোখরাজ পাথরটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু ওটা যে ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে তাতে কোনো সন্দেহ নেই। এর মানে হল তাদের তদন্তটা সফল হবে। ক্লাইন, যে কি না এখন সত্যি সত্যিই একজন সিয়ার, সাথে সাথেই ডান আর ফ্রাইয়ের দিকে তাকিয়ে মাথা নাড়ল। বিপদটা আমরা সামলে নিতে পারব, অথবা এমনও হতে পারে যে কোনো বিপদই নেই। ডান তার বুকের বাঁদিকে মিউটেটেড সান স্যাক্রেড এমব্লেমটা পিন দিয়ে আটকে নিল, তারপর নিজের হ্যাটের ওপর একটু চাপ দিল। সে বেশ দ্রুত পায়ে সিঁড়িটার দিকে এগিয়ে গেল আর খুব দক্ষ হাতে কোনো লুকানো মেকানিজম আছে কি না সেটা খুঁজতে শুরু করল। ফ্রাই এর মধ্যেই গন্টলেটটা তুলে নিয়েছিল। সে ক্লাইনের ছড়িটা তাকে ফেরত দিল। তারপর সে নিজের রিভলভারটা শক্ত করে ধরল আর খুব সাবধানে চারপাশটা জরিপ করতে লাগল, যেন তার ভয় হচ্ছিল হঠাৎ করেই কোনো শত্রু সামনে এসে পড়বে। একজন নাইট হক হিসেবে আমি এখনও যথেষ্ট প্রফেশনাল হতে পারিনি। ক্লাইন নিজেকে প্রস্তুত করে নিল, নিজের রিভলভারটা বের করল এবং সে সতর্ক হয়ে উঠল। কয়েক মিনিট পর হাঁটু গেড়ে বসে থাকা ডান স্মিথ ঠিক কিসে চাপ দিল কে জানে, সিঁড়ির ভেতর থেকে ভারী আর খড়খড় একটা শব্দ ভেসে এলো। মেঝেটা দুভাগ হয়ে গেল আর নিচের দিকে নেমে যাওয়া আর একটা সিঁড়ি চোখে পড়ল। ভেতর থেকে একটা কনকনে ঠান্ডা আর দুর্নীতিগ্রস্ত অনুভূতি বেরিয়ে আসছিল। মনে হচ্ছিল সেটা যেন জমাট বেঁধে কোনো একটা অবয়ব তৈরি করছে। ডান একবার ওদিকে তাকালো, তারপর নিজের বুক থেকে সিল্ড আর্টিফ্যাক্ট ৩০৭৮২ খুলে নিল। সে ওটা সোজাসুজি ওই গুপ্ত দরজার ভেতর ছুঁড়ে মারল। কয়েকবার ঠং ঠং শব্দ হওয়ার পর মিউটেটেড সানস্যাক্রেড এমব্লেমটা ঠিক কোথায় গিয়ে থামল সেটার বোঝা গেল না। ভেতরে যদি কোনো মৃত আত্মা থেকে থাকে তাহলে তারা নিশ্চিতভাবেই ৩০৭৮২টাকে আবার বাইরে ছুঁড়ে ফেলবে। ব্যাপারটা বেশ মজার হবে। ক্লাইন সিঁড়ির দিকে তাকিয়ে খুব ধৈর্য নিয়ে অপেক্ষা করতে লাগল। সেই লেগে থাকা অশুভ আর দুর্নীতিগ্রস্ত অনুভূতিটা খুব দ্রুতই মিলিয়ে গেল, ঠিক যেন রোদের ছোঁয়ায় বরফ গলে যাচ্ছে। গুপ্ত দরজার মুখটাতে এখন একটা উষ্ণতা আর পবিত্রতার চাদর বিছিয়ে গেল। ক্লাইন, তুমি আমার সাথে নিচে চলো। ফ্রাই এখানেই থাকবে আর খেয়াল রাখবে যাতে অন্য কোনো শত্রু এসে মেকানিজমটা নষ্ট করে দিতে না পারে। ডান তার অভিজ্ঞতার আলোকেই সিদ্ধান্তটা নিল। ঠিক আছে। ক্লাইন কাজটা থেকে পিছিয়ে গেল না। সে দুপা এগিয়ে ডানের ঠিক পাশে গিয়ে দাঁড়াল। ফ্রাই মাথা নাড়ল, তার সতর্কতায় কোনো কমতি নেই। ডানি প্রথমে নিচে নামল, তার পায়ের শব্দ নিস্তব্ধতার মাঝে প্রতিধ্বনিত হতে লাগল। সে আলোর কোনো ব্যবস্থাই করেনি, কারণ স্লিপলেস পাথওয়ে দিয়ে এগিয়ে যাওয়া একজন বিয়ন্ডারের কাছে অন্ধকার কোনো বাধা নয়, বরং আশীর্বাদ। এমন একটা পরিবেশে তাদের দৃষ্টিশক্তিতে কোনো সমস্যাই হচ্ছিল না। কয়েক ধাপ নিচে নামার পর ডান হঠাৎ ঘুরে ক্লাইনের দিকে তাকাল। আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোমার নাইট ভিশন নেই। আলো তৈরি করে এমন কোনো জিনিস সাথে রাখাতে আমি আসলে অভ্যস্ত নই। ক্যাপ্টেন, আপনাকে আমার কথা ভাবতে হবে না। আমার স্পিরিট ভিশন আছে। ক্লাইন বুঝতে পারল যে সে মোটেও অবাক হয়নি। একটু আগের ওই দারুণ ক্যাপ্টেন লোকটা আসলেই স্বাভাবিক নয়। তার স্পিরিট ভিশনে সামনের অন্ধকারটা একটা ধূসর পর্দার মতো ঢাকা পড়ে গেল। যদিও চারপাশটা বেশ ঝাপসা দেখাচ্ছিল, কিন্তু সিঁড়ির ধাপগুলো ঠিক কোথায় সেটা বোঝার জন্য ওইটুকুই যথেষ্ট ছিল। যাক, ক্যাপ্টেন তাহলে শারীরিকভাবে সুস্থই আছেন, আর তার মানসিক অবস্থাও ঠিকঠাক আছে। ক্লাইন খুব সাবধানে পা বাড়িয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগল। সিঁড়িটা খুব একটা লম্বা ছিল না।
15টা ধাপ পেরোতেই তারা সমতলে এসে পৌঁছাল। সিল্ড আর্টিফ্যাক্ট 30782 ওখানে পড়েছিল, তার ভেতর থেকে পবিত্রতা আর উষ্ণতা ছড়িয়ে পড়ছিল। ওটা থেকে একটা হালকা আলোও বের হচ্ছিল। ওই আলোটার সাহায্যে ক্লাইন এখন চারপাশটা অনেক পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে চারপাশটা জরিপ করে দেখল, এটা খুব বড় কোনো বেজমেন্ট নয়। জায়গাটা এখন আর কনকনে ঠান্ডা বা অশুভ নেই, তবে একটা স্যাঁতস্যাঁতে ভাব রয়ে গেছে। বেজমেন্টের ঠিক মাঝখানে একটা কালো রঙের কফিন রাখা, তার ঢাকনায় গাঢ় লাল রঙের পেরেক গাঁথা। কফিনের ঢাকনাটা একটুখানি সরানো, যার ভেতর দিয়ে একটা মাথা ছাড়া লাশ দেখা যাচ্ছে, যেটা শরীরে এখন শুধু হাড় ছাড়া আর কিছুই নেই। ডান চারপাশটা একবার দেখে নিল, তারপর নিচু হয়ে মিউটেটেড সান স্যাক্রেড এমব্লেমটা তুলে নিল। ক্যাপ্টেন, এই কফিনটা ভেতরের মৃতদেহটা যাতে জম্বি বা অশুভ আত্মা হতে না পারে, সেই জন্যেই এটা এভাবে রাখা হয়েছে। ক্লাইন কফিনের গাঢ় লাল পেরেকগুলো আর সেগুলো যেভাবে গাঁথা আছে সেদিকে তাকাল। সে তার মোটামুটি ভালো মিস্টিসিজম জ্ঞান ব্যবহার করে বুঝতে পারল, মৃতদেহটা যাতে আবার বেঁচে উঠতে না পারে তার জন্য এটা একটা অনেক পুরনো কোনো রিচুয়াল। সেই সাথে সে মনে মনে বিড়বিড় করল, কিন্তু সাধারণ অবস্থায় কার এত খেয়ে কাজ নেই যে নিজের প্রিয়জনকে আবার বেঁচে ওঠার হাত থেকে আটকানোর জন্য এত পাহারা বসাবে? যারা লাশটা কবর দিতে সাহায্য করেছিল তারা নিশ্চয়ই পরিবারের কেউ নয়, আর তারা কফিনটাকে কোনো সমাধির বদলে এই বেজমেন্টে লুকিয়ে রেখেছে, তার মানে তারা নিশ্চয়ই ভয় পাচ্ছিল যে কেউ হয়তো লাশটা খুঁজে পাবে। ডানের মধ্যেই আবার সিল্ড আর্টিফ্যাক্ট 30782 গায়ে পরে নিয়েছিল। সে কফিনের কাছে এগিয়ে গিয়ে ওটা পরীক্ষা করতে লাগল। এই লোকটাকে সম্ভবত বিষ খাইয়ে মারা হয়েছিল। তার মানে যে লোকটা তাকে বিষ খাইয়েছিল সে রিচুয়ালিস্টিক ম্যাজিক ব্যবহার করেছিল যাতে ও আবার বেঁচে উঠে প্রতিশোধ নিতে না পারে। এই ঘটনাটা বোধহয় 1300 বছর আগে ঘটেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে একটা অশুভ আত্মাই হয়ে গেল। এই আত্মার ক্ষোভটা আসলেই চমকে দেওয়ার মতো। ক্লাইন ও কফিনের সামনে এগিয়ে এলো, কিন্তু এর মাথাটা কোথায়? ওই রিচুয়ালে তো মাথা কেটে ফেলার কোনো নিয়ম নেই। ডান কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, আমার একটা ধারণা আছে। এই অশুভ আত্মাটা আগে থেকে ছিল না, এটা এই তো কিছুদিন আগে তৈরি হয়েছে। শহর থেকে ক্যাসেলের দূরত্ব তো মাত্র 15 মিনিটের হাঁটা পথ। বছরের পর বছর ধরে অনেক দুষ্টু লোকই তো এখানে এসেছে, কিন্তু এই ঘটনার আগে এই প্রাচীন ক্যাসেলে কোনো অশুভ আত্মা থাকার কোনো গুজব শোনা যায়নি। ক্লাইন প্রায় অগোচরেই মাথা নাড়ল। ক্যাপ্টেন, আপনি কি বলতে চাইছেন যে কিছুদিন আগে কেউ এখানে এসেছিল, কফিন খুলেছিল আর মৃতদেহটার মাথা নিয়ে গেছে? হ্যাঁ, রিচুয়ালটা মৃতদেহকে বেঁচে ওঠা থেকে তো আটকায়, কিন্তু একই সাথে এর ক্ষোভটাকেও কফিনের ভেতর সিল করে সংরক্ষণ করে রাখে। যখন কফিনটা খোলা হলো আর রিচুয়ালটা নষ্ট হয়ে গেল, তখন এর গন্টলেটের সাহায্যে এই ক্ষোভটা খুব দ্রুত একটা অশুভ আত্মায় পরিণত হল। যে লোকটা কফিন খুলেছিল তার তো কোনো মৃতদেহ এখানে নেই, তার মানে সে কোনো সাধারণ মানুষ নয়। তাছাড়া সে এই মৃতদেহটার মাথাটাই বা কেন নিয়ে গেল? ডান কফিনের কঙ্কালটার দিকে তাকিয়ে রইল। এত লম্বা সময় ধরে ক্ষোভ টিকে থাকার পেছনে রিচুয়াল ছাড়াও অন্য কোনো কারণ থাকা উচিত। এই লোকটা যখন বেঁচে ছিল তখন হয়তো সে একজন বিয়ন্ডার ছিল, সম্ভবত কোনো মিড সিকোয়েন্স বিয়ন্ডারের 1 বা 2 প্রজন্ম পরের কোনো বংশধর। আমি সেই পুরনো দিনের সংজ্ঞার মিড সিকোয়েন্সারদের কথা বলছি, সিকোয়েন্স 5 বা 6। আর এই ধরনের মৃতদেহ সবসময় বিশেষ কিছু হয়। হয়তো তার মাথাটা কোনো ধরনের রিচুয়ালে বা অন্য কোনো কাজে লাগানো সম্ভব। ডান একটু থামল, তারপর আবার বলতে শুরু করল, আমি এইমাত্র যা বললাম তার পুরোটাই আসলে একটা অনুমান, তবে আমরা চাইলে এর কিছুটা মিলিয়ে দেখতে পারি। পরে আমরা শহরে গিয়ে আলাদা আলাদাভাবে খোঁজ নিয়ে দেখতে পারি যে ছোটবেলায় এখানে এসে কেউ কখনো আহত হয়েছিল কিনা। যদি তারা এখনও বেঁচে থাকে তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এই অশুভ আত্মাটা কিছুদিন আগেই তৈরি হয়েছে। দারুণ যুক্তিযুক্ত একটা চিন্তা, ক্লাইন প্রশংসা করল। সে খুব দ্রুত বেজমেন্টটা একবার খুঁজে দেখল, কিন্তু আর কিছুই পেল না। সে রিচুয়ালিস্টিক ম্যাজিক ব্যবহার করে বেজমেন্টে ঢোকা সেই অতিথির একটা ছবি আঁকার চেষ্টা করল, কিন্তু যেহেতু ঘটনাটা 1 মাসেরও বেশি সময় আগের আর অশুভ আত্মাটার বারবার ঘোরাঘুরির কারণে চারপাশের পরিবেশটাও নষ্ট হয়ে গেছে, তাই খুব একটা ফল পাওয়া গেল না। তারপর সে ফ্রাইয়ের জায়গায় গিয়ে দাঁড়াল যাতে মৃতদেহ নিয়ে কাজ করা ওই বিশেষজ্ঞ লোকটা আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। 15 মিনিট পর সূর্য যখন দিগন্তের নিচে তলিয়ে যাচ্ছে, ডান আর ফ্রাই সিঁড়ি বেয়ে সেই প্রাচীন প্রাসাদের হলে ফিরে এল। ডান গুপ্ত দরজার সুইচটা হাতড়ে খুঁজছিল, আর ঠিক তখনই ফ্রাই খুব সংক্ষেপে তার রিপোর্টটা দিল। মৃত লোকটাকে সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল, তবে গলার কাছের ওই দাগগুলো বেশ নতুন, খুব বেশি হলে মাস 3 আগের। তার মানে এর আগে কেউ একজন এখানে এসেছিল, সেই সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। ক্লাইন চিন্তিত মুখে মাথা নাড়ল। অন্ধকার হওয়ার আগেই 3 জন নাইট হক লামুট টাউনে ফিরে এল এবং একটা সরাইখানায় 2টো ঘর চাইল। যে সদস্যের কাছে সিল্ড আর্টিফ্যাক্ট 30782 থাকবে সে এই বিপজ্জনক জিনিসটাকে নিয়ে শহরের বাইরে এমন একটা জায়গায় ঘোরাঘুরি করবে যেখানে কেউ নেই।
তারা প্রতি 2 ঘন্টা পর পর নিজেদের ডিউটি পাল্টাবে, তাই তাদের মাত্র 2টো ঘরেরই দরকার ছিল। খুব সাধারণ একটা রাতের খাবার খেয়ে ক্লাইন, ডান আর ফ্রাই সাথে সাথেই আলাদা হয়ে গেল। তারা শহরের আনাচে কানাচে গিয়ে সেই সব বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করল যারা অনেক দিন ধরে এই শহরে বসবাস করছে। এই ধরনের পরিস্থিতিতে তাদের পুলিশের পরিচয়পত্রগুলো বেশ কাজেই দিল। অফিসার, আপনি এই কথা কেন জিজ্ঞেস করছেন? আমি তো ছোটবেলায় ওই পরিত্যক্ত ক্যাসেলে খেলতে যেতাম আহত। অবশ্যই হয়েছি। খেলতে গিয়ে একটা বাচ্চা ছেলে কি আর পড়ে গিয়ে ব্যথা পাবে না? আমার মনে আছে, হ্যাঁ, একবার ওই প্রাচীন ক্যাসেলের বাইরের দেয়ালে একটা ধারালো পাথরের খোঁচায় আমার হাত কেটে গিয়েছিল। 40 বছর বয়সী একজন স্বর্ণকেশরী লোক বেশ অবাক হয়ে ক্লাইনের দিকে তাকাল, তবে তার প্রশ্নের সৎ উত্তরই দিল। ক্লাইন এই নিয়ে মোট 14 জন মানুষকে প্রশ্ন করেছে, যাদের মধ্যে 2 জনের খুব পরিষ্কার মনে আছে যে ছোটবেলায় তারা ওই ক্যাসেলে গিয়ে ব্যথা পেয়েছিল। ক্যাপ্টেনের অনুমান একদম ঠিক। ক্লাইন নিজের পরিচয়পত্রগুলো পকেটে রাখতে রাখতে সিদ্ধান্ত নিল। সে একটু হেসে বলল, আপনাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, আমার আর কোনো প্রশ্ন নেই। সে ঠিক চলেই যাচ্ছিল, এমন সময় সেই 40 বছর বয়সী লোকটা পেছন থেকে তাকে ডাকল, অফিসার, আপনার কি ওই প্রাচীন ক্যাসেল নিয়ে কোনো আগ্রহ আছে? আমার কাছে ওই ক্যাসেলের প্রথম ব্যারনের একটা অয়েল পেইন্টিং আছে। তিনি ছিলেন আমার দাদার দাদার দাদার, মানে যাই হোক, সেটা অনেক কাল আগের কথা। তিনি ওই ক্যাসেল থেকে একটা অয়েল পেইন্টিং নিয়ে এসেছিলেন আর আমাকে বলেছিলেন যে এটা প্রথম ব্যারন লামুডের অয়েল পেইন্টিং। আপনি কি এটা নিতে চান? এটা কিন্তু সত্যিকারের একটা অ্যান্টিক। ওটা যদি আসলেই সত্যিকারের অ্যান্টিক হতো তাহলে তোমার পরিবার সেটা অনেক আগেই বেচে দিত। এই লোকটার সাহস তো কম নয়, খোদ পুলিশকেই বোকা বানানোর চেষ্টা করছে। আমি কি ওকে আমার বন্দুকটা দেখিয়ে একটু ভয় দেখাব? ক্লাইন মনে মনে লোকটার মুন্ডুপাত করল, তারপর একটা সাধারণ ক্রেতার মতো ভাব করে বলল, কে জানে এটা আসল অ্যান্টিক কিনা। আমি আমার নিজের বিচার বিবেচনার ওপরই ভরসা রাখব। জিনিসটা বের করো, আমাকে দেখতে দাও। ওই স্বর্ণকেশরী লোকটা একটু হাসল, তারপর ঘরের ভেতর গিয়ে জিনিসটা খুঁজতে লাগল। বেশ কিছুক্ষণ পর সে হাতে একটা অয়েল পেইন্টিং নিয়ে বাইরে বেরিয়ে এলো। ক্লাইন খুব ক্যাজুয়ালি অয়েল পেইন্টিংটার দিকে তাকাল। সে দেখল ছবিটার ব্যারনের চেহারায় একটা শান্ত ভাব আছে, গায়ের রং ব্রোঞ্জের মতো, আর তার চোখের দৃষ্টির ভেতর লুকিয়ে আছে মানুষের অভিজ্ঞতার এমন এক বিস্তৃতি যা বলে বোঝানো সম্ভব নয়। তার মাথায় একটা সাদা কোঁকড়ানো উইগও পরানো ছিল। আরে, একে তো দেখতে অবিকল মিস্টার আজিকের মতো লাগছে। ক্লাইনের চোখ হঠাৎ করেই বিস্ময়ে বড় হয়ে গেল, আর তার দৃষ্টি নিজের অজান্তেই ব্যারনের ডান কানের ঠিক নিচে গিয়ে পড়ল। তারপর সে ওই কানের কাছের খুব সাধারণ একটা তিলের দিকে তাকাল। তিলটার অবস্থান একদম হুবহু মিস্টার আজিকের তিলের জায়গাতেই।